হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রবিবার, এখন বাজে প্রায় 10টা। আজ ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি কি জলখাবার বানাই। তো হঠাৎ মনে পড়লো পাউরুটিটা রয়েছে, ওটা তো শেষ করতে হবে, তাই তাড়াতাড়ি একটু ডিম পাউরুটি বানিয়ে নিই। আমাদের বাড়িতে পাউরুটি এলে আমি ছাড়া খাওয়ার লোক নেই। সাগার একদমই পছন্দ করে না খেতে, তাও ডিম পাউরুটিটা বানালে খেয়ে নেয়। স্যান্ডউইচ ও একদমই খায় না, আর আমি সেখানে স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসি। তাড়াতাড়ি ডিমের মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচ, ব্যাস আর কিছু নেই। একটুখানি পরে দুধ দিয়ে দেব। দুধ দিলে জিনিসটা একটু ফ্লাপি হয়। ব্যাস সব কিছু একসাথে মিলিয়ে নিলাম। এবার দুধটা নিয়ে আরেকবার মিশিয়ে দেব। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে পাউরুটিগুলো বের করে নেব। তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এবার কাজের আন্টি আসারও সময় হয়ে গেছে। কাজের আন্টি আসলে ঘর ঝাড়বো, যার বাসনটা মেজে দেন। তো উনি আসার আগে যদি ব্রেকফাস্টটা করে নিই, তাহলে জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কারও হয়ে যায়। এটা আমি আমাদের এখানে রিলায়েন্স থেকেই এনেছিলাম। অ্যাকচুয়ালি সেদিন মেঘা নিচ্ছিল পাউরুটি, বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো আমি জিজ্ঞাসা করলো তুমিও কি একটা নেবে? আনলাম ঠিক আছে, অনেকদিন তো খাওয়া হয় না, নিয়ে একটা। আমার ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু সাগার খায় না, ওই জন্য আমার আর আনা হয় না। কারণ একটা পাউরুটি আনলে 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করতে হয়। এবার 3 দিনে আমি একা মানুষ কতগুলো পাউরুটি খাবো, সেই জন্য আর খাওয়া হয় না। ওই কখনো কখনো নিয়ে এলে একটু একসাথে যদি বাড়িতে লোকজন আসে, তখন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ব্যাস ডিমের মধ্যে পাউরুটিটা দিয়ে দিলাম। এইবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। একসাথে 2টো করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। এবার সব জিনিসগুলো একসাথে মিশিয়ে দিলাম, দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাকলো। যখন একটা দিক হয়ে গেল উল্টে দিলাম, যেমন নর্মাল আমাদের ডিম পাউরুটি হয় আর কি। আরেক রকমভাবেও ডিম পাউরুটি হয়, প্রথমে অমলেটটা দিয়ে তার উপর পাউরুটি দিয়ে। ওটা আমার খুব একটা ভালো লাগে না, তার থেকে এটাই আমি বেশি পছন্দ করি। ব্যাস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার দুজনের একসাথে একটা প্লেটেই নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নেব। যা গরম পড়েছে, মানে কিছু খেতেই ভালো লাগছে না। তাও এটা খেলাম। সাগার তো আবার সস খাবে না, দেখি যদি জিজ্ঞাসা করি একটুখানি খায়। এইসবে জলখাবার মিটলো। বাইরে একটু নয়েজ আসছে, মানে ভিডিওতে আসতে পারে। আশেপাশে অনেকগুলো বাড়ি কাজ চলছে, যেটা আমি আপনাদের অলরেডি আগে দেখিয়েছিলাম। তো সেই জন্য একটুখানি ওই মোজাইকের কাজগুলো হয় না, সেই জন্য একটু আওয়াজ হতে পারে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে কথা বলবো। যেটা আমার একটা বিশাল সমস্যা হয়েছে, মানে এতদিন ছিল আমি জানতাম না এটা কি কারণে হয়েছে, আমি রিসেন্টলি জানতে পেরেছি। আমি যেমন ইউটিউবে ভিডিও পোস্ট করি, তার সঙ্গে আমি আমার ফেসবুক চ্যানেলটাতেও ভিডিও পোস্ট করি। সেম নামেই আছে, গেট হেলদি উইথ দেবশ্রী। ওই মানে ফেসবুক আমি আগে স্টার্ট করেছি, এই ইউটিউবটা তো জাস্ট কিছুদিন হলো এটা শুরু করেছি। মানে আমার পুরোনো চ্যানেলটা ডিলিট হওয়ার পর। কী করে আমার পুরোনো চ্যানেলটা ডিলিট হলো সেটা আরেক দিন বলবো। তো আমার যেটা ফেসবুক চ্যানেল পেজ আছে, ওটা আমি স্টার্ট করি গত বছর 3rd সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি 1st সেপ্টেম্বর থেকে আমি একটা হেলদি হ্যাবিটসের রুটিন স্টার্ট করেছিলাম। যে ওটা ছিল ফার্স্ট ইনিশিয়াল যেটা করেছিলাম সেটা ছিল ফর 30 ডেজ। তারপর যেটা করেছিলাম 90 ডেজের, কিন্তু 90 ডেজটা শেষ করতে পারিনি, কারণ লাস্টের দিকে অ্যাক্সিডেন্ট হয় এবং আমার মোবাইলে যে ফুটেজগুলো ছিল সেগুলো আর আমি আপলোড করতে পারিনি, ডিলিট হয়ে গেছিলো। সো প্রথম দিকে যে যখন ভিডিওটা স্টার্ট করি, সবাই মানে অনেক ভালোবাসা পেয়েছি আমি সবার থেকে। মানে খুব তাড়াতাড়ি আমার থাউজেন্ডস মানে ফলোয়ার্স হয়ে গেছিলো। এই মুহূর্তে আমার ওই পেজটাতে 6200 সামথিং ফলোয়ার্স আছে, আর ভিউজ তো মানে মিলিয়ন্সের ওপর ভিউজ আছে। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে যাক, আমার এই মুহূর্তে তো জব নেই, অন্তত একটু তো মনিটাইজেশন পাবো। এটা একটা মানে সবারই যেটা থাকে আর কি, যদি কারোর কাজ অন্য মানুষের ভালো লাগে, অডিয়েন্সের ভালো লাগে, তাহলে একটা এক্সপেকটেশন হয়েছে ঠিক আছে চলো এবার তোমার মনিটাইজেশনটা স্টার্ট হয়ে যাবে। তো আমি যখন 3rd সেপ্টেম্বর স্টার্ট করি আমার পেজটা, 13 অথবা 12 সেপ্টেম্বর, আমার ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, কারণ সেদিন না আমরা আমাদের আরও 2টো কোকাটিয়েল কিনতে গেছিলাম। আমার একটা বন্ধু কার্তিক সেদিন আমাদের বাড়িতে এসেছিল। তো আগের দিন আমি দেখেছি একটা ভিডিওতে 1 লাখ ভিউ, পরের দিন তারপরের দিন সেটা 1 মিলিয়ন হয়ে যায়, মানে একদিনের মধ্যে। মানে ওটা ছিল আমার কাছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট। মানে আমি কিছু একটা ভিডিও বানিয়েছি, সেটা 1 মিলিয়ন, 10 লক্ষ মানুষ দেখেছে, প্রায় 6-7 হাজারের ওপর ওটাতে লাইক ছিল। মানে ওটা আমার কাছে বিশাল ব্যাপার অনেস্টলি।
ও সেটা যখন হয় সেই মুহূর্তে আমি ভেবেছিলাম যাক তাহলে আমার কাজ অন্যান্যদের ভাল লাগছে। আর আমি যখন একটা সিরিজ শুরু করেছি এটা আমার বডির উপর এফেক্ট ফেলছে। আমি ওয়েটও অনেকটা লস করতে পেরেছিলাম, প্রথম 30 দিনে অ্যারাউন্ড 3 কেজি, তারপরের 3 মাসে অ্যারাউন্ড 7 কেজি হয়েছিল আমার ওয়েট লস। কিন্তু এই মুহূর্তে আবার সেটা বেড়ে গেছে, কারণ কন্টিনিউ 3 মাসের উপর আমি বসে আছি, কিছু এক্সারসাইজ করতে পারছি না। মানে চেষ্টা করছি করতে, কিন্তু পায়ে টান পড়ছে এক্সারসাইজ করার সময়। আপার বডিতে কিছুটা করছি, শুধু তো আপার বডি করলে হবে না, সবটাই করতে হবে, খাওয়া দাওয়া সব রকমই থাকে। একটা যদি প্রপার আমি হেলথ রুটিন ফলো করতে চাই, শুধু তো ওজন কমাবো সেটা চিন্তা করলে আমাকে হবে না, আমাকে সব কিছুই মেনটেন করতে হবে। যদি আমি সব কিছু মেনটেন করি, ঠিক খাওয়া, ঠিক ঘুম, সব কিছুতে আমার ওজন এমনিই কমে যাবে। ওজন কমাতে হবে এটা আমি মাথায় রাখলে সবসময় হবে না। সো যেটা বলছিলাম, তো ফেসবুকে যখন এটা হয়েছিল আমি ভীষণ হ্যাপি ছিলাম। সেপ্টেম্বর এটা শুরু করে অক্টোবর মিডলে আমার কাছে একটা মেল আসে যে আমার রিলসে, যেহেতু আমি রিলস দিতাম তখন, আমি প্রপার ভিডিও দিতাম না, যেটা এখন ভিডিও দিই, কারণ রিলসটা এখনো শুরু করিনি, ওটা আবার যখন সিরিজটা স্টার্ট করব তখন শুরু করব রিলস দেওয়াটা। তো ওর মেল আসে আমার কাছে যে আমার মনিটাইজেশন আপ হয়ে গেছে। সেদিন ছিল পঞ্চমী, আবার ডেটগুলো ভালো মনে আছে, এবং সেই দিনটা আমার ঠাম্মা আমাদের পাড়াতে সে পুজোর উদ্বোধন করেন। গত বছর আমার ঠাম্মা আমাদের পাড়ায় পুজো উদ্বোধন করেন। তো আমি ভীষণ হ্যাপি যে একদিনে মানে 2টো খবর হয়ে গেছে, মানে ভীষণ আনন্দ। ঠিক আছে, ভালো কথা। আমি তখনও রিলস দিচ্ছিলাম এভরিডে, ভালো কথা। তারপর থেকে আমি নোটিফিকেশান পাচ্ছি যে ইউর রিলস আনএবল টু মনিটাইজ। ভাবলাম কী রে ভাই, আমি তো আবার তখন আমি না এইসব যেখানে লেখা থাকে না পলিসিগুলো, ওগুলো পড়ছিলাম যে কী জন্য আমার কেন মনিটাইজ হচ্ছে না। আমি তো এমন কিছু ভালগার কিছু দিই না, বা কোনো আনএথিক্যাল জিনিস দিই না, অন্য কারোর ভিডিও কপি করি না, কিছুই তো করছি না। আমি ভালো করে পড়ছি, পড়ে টোরে আমি কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি একজন দুজনকে মানে যারা ইউটিউবার বা যারা ফেসবুকে ভিডিও বানান তাদেরকে ইনস্টাগ্রামে পিং করে জিজ্ঞাসা করি, কিন্তু আনফর্চুনেটলি আমি কারোর থেকে রিপ্লাই পাইনি। এটা আমার খুব দুঃখ যে হয়তোবা যারা একটু বড় পজিশানে চলে যান, আমি সবার কথা বলবো না, হয়তোবা কেউ রিপ্লাই দেন, কিন্তু আমি কারোর থেকে রিপ্লাই পাইনি অনেস্টলি। আমি যাদেরকে পিং করেছি, আমি নাম নিতে চাই না, বাট আমি অনেককে পিং করেছিলাম যাদেরকে আমি ফলো করি। তো আমি কারোর থেকে যখন রিপ্লাই পাই না, আনলাম কী হচ্ছে। এবার বাড়িতেও মোটামুটি সবাইকে আনন্দের খবরটা দিয়েছেন, সবাই বলছে কী রে তোর হলো, আমার হচ্ছে না, আমি বুঝতে পারছি না। আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, আরও 1-2 ভিডিও প্রায় 5 লাখ 6 লাখ ভিউজ হয়েছে, আরও একটা ভিডিও মনে হয় আমার 1 মিলিয়নও হয়েছিল। 2 না 3টে ভিডিও আমার টোটাল 1 মিলিয়ন হয়েছিল, আর বাকিগুলো 5 লাখ, মানে 1000-এর ওপর তো ছিলই ডেফিনেটলি, 8-10 হাজারও হয়েছে, অনেক আছে, ভালো কথা। তো আমি বুঝতে পারছিলাম না কেন হচ্ছে এরকম ব্যাপারটা। তো আমি সব কিছু দেখছি, আমি জিজ্ঞাসাও করছি, মেল করেছি ইউটিউবে যে কি। এবার এখানে তো আর কাস্টমার কেয়ার নয় যে আপনি ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে কি হয়েছে ব্যাপারটা, তারা আপনাকে ডিটেলে বলে দেবে, সেটা হয়নি। এই কিছুদিন আগে মানে জানুয়ারি এন্ডে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার ফোনের স্ক্রিনটা খারাপ হয়ে গেছিলো। ফোনটাকে আমি সার্ভিস সেন্টারে পাঠিয়েছি। আমি OnePlus আর সেটার নামটা এই মুহূর্তে মনে নেই, OnePlus-এর ফোন এটুকু আমার মনে আছে, ওটা ইউজ করছি 11 আর 5G আই থিঙ্ক। তো ফোনটাকে আমি সার্ভিস সেন্টারে পাঠাই। তারপর কি আমি ফেসবুক লগ ইন করার জন্য আমি ল্যাপটপে লগ ইন করি। তারপর জানতে পারি আসল গল্পটা কি হয়েছে। আমি যে গানগুলো ইউজ করছি, আমি নিজের ভয়েস ইউজ করতাম না, যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি কি খাচ্ছি কি ওগুলো আমি নিজের ভয়েস ইউজ করতাম না। যে কোনো একটা পার্টিকুলার গান বা মিউজিক ইউজ করতাম 15 বা 20 সেকেন্ডের, আর যা খেতাম পুরোটা আমি ডিটেলসে লিখে দিতাম। তো সেইভাবে আমার ভিডিওগুলো পোস্ট করতাম। আমি কখনো বুঝতে পারিনি এটাতে কিছু মানে গন্ডগোল থাকতে পারে। যখন আমি ল্যাপটপে লগ ইন করি তারপর দেখতে পারি প্রত্যেকটা রিলসের ওপরে মাথায় লেখা আছে আমি যে মিউজিকটা ইউজ করছি সেটার জন্য আমি মনিটাইজেশন পাবো না। তারপর আমি 2-1টা ইউটিউবে ভিডিও দেখি। তার আগে আমি ইউটিউবে ভিডিওতে সার্চ করেছিলাম কেন মনিটারি এটা হয়নি, সেখান থেকেও আমি জানতে পারিনি কিন্তু। তো তখন আমি ভিডিও 1-2 সার্চ করি, তারপর জানতে পারি যেহেতু আমি অন্যের মিউজিক নিয়েছি, আমার কাছে কপিরাইট নেই, সেই কারণে আমার ভিডিওগুলো মনিটাইজেশন পাচ্ছে না। আমি ভিউজ প্রচুর পাচ্ছি, আমার ফলোয়ার্স প্রচুর বেড়েছে, কিন্তু আমার মনিটাইজেশন স্টার্ট হয়নি। আচ্ছা, এই হলো গল্প। মানে আমি খুব এক্সপেক্ট করেছিলাম, যেহেতু এই মুহূর্তে আমার কাছে জব নেই, যে কিছু তো আমার একটা হবে ডেফিনেটলি। সবাই একটা তো জিনিস মাথায় রাখে যে এটা হলে আমার ফিনান্সিয়ালি হেল্প হবে অনেস্টলি।
তো এটা একটা হলো, এটা জানতে পারলাম। এবার এই জন্যই আমি কথাটা আজকে বলছি, অনেকেই আমার মতো ফেসবুক ইউটিউবে ভিডিও বানাও, কেউ যদি এই প্রবলেমটা ফেস করো তার মানে জেনে রাখবে অন্য গান থেকে আমরা, মানে যেমন ফেসবুকে নর্মাল গান আসতে থাকে না, মিউজিক এনি কাইন্ড অফ ট্রেন্ডিং সং, আমরা সেগুলোতে ইউজুয়ালি রিল বানাই, চলো আজকে একটা ভালো গান পেয়েছি এটাতে একটা ভিডিও বানাবো, এরকম সেগুলো এমনি করা যায়, ভিউজ হবে, সবই হবে, মনিটাইজেশন হবে না, মানে আমার ক্ষেত্রে অন্তত হয়নি। এটা পুরোপুরি আমার স্টোরি, যেটা আমি সেটা শেয়ার করলাম। তো এই মুহূর্তে তো আমি নর্মাল ভিডিও দিচ্ছি, আমি রিলসটা আবার স্টার্ট করবো, ওটা আমি নিজের ভয়েসেই স্টার্ট করব, কিভাবে মানে খাবারের রুটিনটা পুরোটা সব কিছু মিলিয়ে। আশা করি এবারে আর সমস্যা হবে না এবং মানুষজন দেখবেন আমি যে রিলগুলো আপলোড করব, এবং সেটা সবটাই মানে যেভাবে আগের বার করছিলাম সেভাবেই। আমি একসাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই শুরু করেছিলাম, কিন্তু ইনস্টাগ্রামে আমার সেই তুলনায় মানে ফলোয়ার্স বা ওগুলো বাড়েনি। ঠিক আছে, আস্তে আস্তে হবে, ওটা অতটা মানে চিন্তার বিষয় নয়, বাট হয়ে যাবে। যখন একটা কাজ শুরু করব মানুষজন ধীরে ধীরে দেখবে, এবং যদি আমার বডিতে চেঞ্জেস দেখা যায় তো নিশ্চয়ই লোকে বুঝবে যে কোনটা ঠিক। কারণ আমি কোনো রকম ফ্যাট ডায়েট ফলো করি না, ওই স্যুপ, স্যালাড, এগ ডায়েট, ওটস ডায়েট, হ্যাঁ কোনোদিন হয়তো খেতে ইচ্ছা হলো এই খাবারের বদলে ওই খাবার খেতে পারি, গ্রিন জুস খেতে ইচ্ছা হলো, বা অন্যান্য ডিফারেন্ট যে বয়েলড এগ রিলেটেড যেসব ডায়েট ফ্যাটগুলো থাকে না সেগুলো, কিন্তু ওইটাই সারাদিন ফলো করব সেটা হবে না। কারণ আমি একটা জিনিস মনে করি, এইসব ডায়েটটা সারা জীবন চলতে পারে না। ঠিক আছে, একটা হচ্ছে অনেক বেশি খরচা সাপেক্ষ, দ্বিতীয় হচ্ছে আজ এই গরম বা ঠান্ডায় মানে সারাদিন আমি 6টা ডিম 2টো আপেল খেয়ে থাকবো, পরের দিন আমার পটি হবে কিনা সন্দেহ। তার থেকে আমি ভাত ডাল রুটি খাবো। হ্যাঁ, বাইরের পিৎজা পাস্তাটা একদমই নয়। হ্যাঁ, একটা জিনিস কি, আমি যে এই 4 মাস ফলো করেছিলাম সেটাতে আমি কয়েকটা জিনিস নখ দিয়েও ছুঁইনি, সেটা হচ্ছে পাস্তা আর পিৎজা। মনে হয় একদিন খেয়েছিলাম একটা স্লাইস, সেটা আমার মনে আছে। পাস্তা আমি খাইনি। আর কোনো রকম ওই যে কী বলে ওটাকে, চকলেট স্মুদি কাইন্ড অফ, যেতে প্রচুর পরিমাণে চিনি থাকবে, যে দুটো জিনিস আমাদের একদম অ্যাভয়েড করতে হবে, একটা হচ্ছে ময়দা আর দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে চিনি জাতীয়। কিন্তু এই যে আমরা বাইরে কোল্ড ড্রিঙ্ক বা এইসব স্মুদি ফুদিগুলো খাই, ওইগুলো তুমি ঘরে বানাও, গুড় দিয়ে বানাও বা চিনির সাবস্টিটিউট অন্য কিছু দিয়ে বানাও, সেগুলো ঠিক আছে। কিন্তু এই দোকানের যে খাবারগুলো, এগুলো ঠিক নয়, মানে এই মুহূর্তে আমাদের বডির জন্য ঠিক নয়। অনেক লোকজন আছে যারা রোগা, প্রচুর খাবার দাবার খায়, তাদের গায়ে কোথায় লাগে জানি না। আমি তো মানে 2টো মোমো খেলেও আমি চিন্তা করি যে আমার সব ঠিকঠাক থাকবে, তো এরকম একটা হয়ে গেছে ব্যাপার। মানে বন্ধুদের সাথে আমি যদি কোথাও ঘুরতে যাই, খেতে যাই, মন খুলে না খাবার খেতে গেলেও ভয় লাগে। কারণটা কি, আমি এমন কিছু প্রবলেম ফেস করেছি যখন আমি নাইট শিফটে ছিলাম বা জব ছাড়ার পর যখন আস্তে আস্তে আমি একটা প্রপার রুটিন শুরু করি। আমার যেমন রাত্রে ঘুম হতো না, ডাক্তার আমাকে ঘুমের ওষুধ দিয়েছিল এই নাইট শিফট বন্ধ করার পর। যেহেতু আমি দিনের বেলাটা ঘুমোতাম, রাতে জেগে থাকতাম বলে আমার মিনিমাম 6 মাস লেগেছিল আমার কি বলে ওটাকে, রাত্রে ঘুম ফিরিয়ে আনার জন্য, যাতে আমি ঘুমোতে পারি প্রপার, মানে একদম। আর আমি না ঘর অন্ধকার করে ঘুমোতে পারি না, এটা আমার একটা মানে বাজে ব্যাপার। সবাই বলে ঘরটা পুরো অন্ধকার, যত ডার্ক থাকবে তত ভালো, কিন্তু আমি ঘুমোতে আমার ভয় লাগে। তো সেই জন্য আমার ঘরে একটা হলেও ছোট আলো জ্বলে, ঠিক আছে। তো সেই রাতের ঘুমটা প্রপার ফিরিয়ে আনা। আমি তো লাস্টে ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ওষুধটা কি একটু করে বন্ধ করে দেবো, যে আমার যাতে রাতে ঘুমটা হয়। ডাক্তার 3 মাসের টোটাল ওষুধ দিয়েছিলেন আমার যখন থাইরয়েডটা ধরা পড়েছিল। তারপর তো প্রপার রুটিন ফলো করে সব কিছু করে আমার থাইরয়েড কমেও যায়। ডাক্তার বললো আর আমার থাইরয়েডের ওষুধ কন্টিনিউ করতে হবে না, নর্মাল যা খাওয়া দাওয়া করছি এইসব। হ্যাঁ, মাঝে মধ্যে একটু একটু বাইরের খাবার চলে, লুচি ফুচি হয় খাওয়া দাওয়া, বা আমি কারোর বাড়ি গেলাম, কেউ আমার বাড়ি এলো, এটাও হতেই থাকে। কিন্তু কি আমি মডারেশনে খাই। যখন আমি জানি রাতে কেউ আসবে বা কিছু হবে, আমি আগের খাবারগুলো বা আগের দিনের খাবার পরের দিনের খাবার একটু অ্যাডজাস্ট করে নিই, একটু অন্যান্য ধরনের খাবার দাবার দিয়ে। ওই খাবারগুলো যাতে বেশি শরীরে না যায়, ভাজাভুজি জিনিসপত্র। আমরা সামাজিক মানুষ, তো সবার সাথে চলতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে হঠাৎ করে সবার থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র আমি রোগা হতে চাই বলে এইটা পার্টিকুলার খাবার খাবো, আমার জন্য এটা সম্ভব নয়। হ্যাঁ, আমি চলবো, একটা রুটিন ফলো করবো যাতে আমার শরীরটা সুস্থ হয়, আমি যাতে সমস্ত যে রোগগুলোতে আমি এই মুহূর্তে রয়েছি বা কিছুটা হলেও কিওর হয়েছি, যাতে সেগুলো থেকে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারি সেই চেষ্টাটা করবো। কিন্তু তা বলে সব শুদ্ধ ছেড়ে দিয়ে একদম একটা স্ট্রিক্ট ডায়েট চিড়ে হয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ, আমি যারা প্রচণ্ড রোগা মানুষ আমি তাদের চিড়ে বলি,
চিড়ের মতো চেহারা করতে হবে সেটা আমি পারবো না করতে। হ্যাঁ, আস্তে আস্তে করবো, সুস্থ হবো। কারণ একেবারে যদি আমি হঠাৎ করে রোগা হওয়ার চেষ্টা করি সেটা শরীরে অনেক গন্ডগোল। এই যে অনেকে বলে না 1 মাসে 15 কিলো কমিয়েছি, 20 কিলো কমিয়েছি, এটা স্বাস্থ্যকর নয়। কারণ 1 মাসে কারোর 15 কিলো 20 কিলো গেন হয় না, তো 15 কিলো 20 কিলো কমবে কি করে? আপনি যদি যে কোনো ভালো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে কথা বলেন, তারা কখনো আপনাকে সাজেস্ট করবে না। মাসে ম্যাক্স 3 থেকে 4 কিলো, ব্যাস, এর বেশি নয়। এবং আমি এখন যে রুটিনটা ফলো করছি, হ্যাঁ অবশ্যই আমার রুটিন না, আমি একজনের সাহায্য নিয়েছি, একজন ভালো ডায়েটিশিয়ান, আমারই এক বন্ধু, সে আমাকে সাজেস্ট করে এবং সে আমাকে বুঝিয়েছে কোনটা খেতে হবে আর কোনটা খেতে হবে না। তো সেটা এই মুহূর্তে ফলো করছি। আর ফেসবুকে যে প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি কেউ এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তো ফেসবুক পেজটা যখন কন্টিনিউ করবেন, যদি মনে হয় যে এটাকে মনিটাইজেশন ইন ফিউচার নিয়ে যেতে চান, তো নিজের ভয়েস বা নিজের কোনো কিছু সেটাকে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র ফেসবুকের গান বা ফেসবুকের কোনো মিউজিক বা ওইসব দিলে কিন্তু হবে না। ব্যাস এইটুকুই। এবার লাঞ্চ করবো। আজ তো লাঞ্চ প্লেন, মাংস ভাত, চিকেনটা আজকে সাগর রান্না করছে। ও বললো যে আমি রান্না করবো, রাত্রে অনিন্দিতারা আসবে, একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান হয়েছে। তো আসলে আমাদের বাড়ির এখানে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, হাটকে বিরিয়ানি। তো আমি এর আগে একবার দুবার খেয়েছি, তো তখন অনিন্দিতাকে বলেছিলাম, ও বললো ঠিক আছে, যেদিন তোদের বাড়ি যাবো, তো এতদিন ছিল না, হায়দ্রাবাদে কলকাতায় ছিল, যেদিন তোদের বাড়ি যাবো সেদিন খাওয়াচ্ছি। রিহুবাবু প্রথমবার আসছে আমাদের বাড়িতে, ও দেখা যাক সন্ধ্যাবেলা কি হয়। এই হলো আমার দুপুরের আজকে খাওয়া, ভাত, চিকেন আর একটু শশা কেটে নিয়েছি। বিকেলে রিলায়েন্সে গেছিলাম, একটু টুকিটাকি জিনিসপত্র আনার ছিল। আর এই কাপগুলো দেখতে পেলাম, বেশ সুন্দর দেখতে না, এক একটা 49 টাকা করে ছিল। 4টে নিয়ে নিলাম, দেখেই ভালো লাগলো। বেশ লিকার চা বা আইসক্রিম খাওয়ার জন্য বেশ ভালো। আসার সময় একটু অনিয়ন সামোসা আর কর্ন সামোসা নিয়ে এলাম। এখানে ত্রিকোণ সামোসাগুলো পাওয়া যায়, বেশ ভালো খেতে। কাপগুলো আজকেই উদ্বোধন হলো। আর এই যে সবাই এসে গেছে। আরে বুটকুরুটাই তাকে দেখুন, এক্ষুনি পারলেও নেমে হাঁটতে শুরু করে দেয়। ওহ, সমোসা দেখে ওরও খেতে ইচ্ছা করছে। কাকু আর অর্ণব যেহেতু চিকেন খান না, তো ওদের জন্য পনির বিরিয়ানি আনিয়েছি পটফুল থেকে। এরা বেশ হান্ডি বিরিয়ানি দেয়, ভালো খেতে। আর তার সঙ্গে দিয়েছে রায়তা আর একটা মশালা সালাং বলে। আর আমাদের জন্য এই যে হাটকে স্পেশাল বাকেট বিরিয়ানি, কত বড়, পুরো বালতির মতো দেখতে। আর এটাতে ওরা 4 জনের শেয়ারিং হিসাবে দেয়। এতে ডিম সিদ্ধ আর একটু চিকেন মাঞ্চুরিয়াও আছে, কিন্তু এটাতে 6-7 জন আমরা যা খাই আমাদের হিসাবে হয়ে যায়। ব্যাস, এবার খাওয়া দাওয়া হবে। মেঘারাও এসছে। এইসবে অনিন্দিতারা গেল। বিরিয়ানি তো ভালোই খাওয়া দাওয়া হলো, অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, কারণ ওটা হিসাব মতো 4 জনের, কিন্তু ওটাতে 6-7 জন ইজিলি খেয়ে নিতে পারবে। তো কালকে সকালে আমার বেরোনোর আছে। কাল আমার প্রথমে যাব হচ্ছে পাসপোর্ট অফিস, 9টায়, 10টায় না 9টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। তারপর দুপুরে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, এই পাশেই ফ্ল্যাটে একটা বাচ্চার পৈতে আছে, সেখানে যাব। তো সাগরের লাঞ্চ নিয়ে চিন্তা নেই, ওর তো বিরিয়ানি হয়েই যাবে। আর এই নিয়ে পাসপোর্ট অফিসটা আমি 3বার যাচ্ছি। ফেব্রুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফেব্রুয়ারিতে হয়নি, মার্চে হয়নি, আবার এপ্রিল। এবং কত যে সমস্যা হলো সেটা আমি কালকে শেয়ার করব। অন্য সিটিতে থেকে যদি পাসপোর্ট রিনিউ করাতে হয়, কারণ 2014-এ আমি করেছিলাম পাসপোর্ট, 10 বছর হয়ে গেছে। রিনিউ করার জন্য আমি ভেবেছিলাম প্রথমে কলকাতায় যাব, কিন্তু আমার তো যাওয়া হলো না, তাই অন্য সিটিতেই করাচ্ছি, মানে এখান থেকে করাচ্ছি। তো সেই জন্য কতটা সমস্যা হলো এবং ওরা যে কতটা মানে ইনিশিয়ালি মিসগাইড করেছিল সেটা আমি কালকে বলবো। তো ব্যাস এইটুকুই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।